যে যেভাবে বলেন কেয়ারটেকার তো নাই। এটা হচ্ছে একটা জনসম্মতির ভিত্তিতে গড়ে ওঠা শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে মেরামত করার একটি বিপ্লবী সরকার। জীবন দিয়ে যে দ্রুত হাসিনার পতন হলো, এখন সিস্টেমগুলো সংস্কার না করে আপনি আবারও নির্বাচন খেলা খেললে দেশের কি অবস্থা হবে জনগণই মত দিচ্ছে। আমাদের ভিজিল্যান্ট থাকতে হবে বিচারাঙ্গনে, প্রশাসনে, পুলিশে, সাংবাদিকতায়, শিক্ষা বিভাগে, সব জায়গায় এই সরকারকে সহযোগিতা, এই সরকারের কোনো দেরি হলে সেটিকে ধরিয়ে দেওয়া। তখন তো আপনার 5ই আগস্ট 12:30টার দিকে বোধহয় স্ক্রলে আমরা দেখলাম যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য রাখবেন এবং সেনাপ্রধানের বক্তব্যের লাইনে বলা ছিল স্ক্রলে যে যতক্ষণ উনি বক্তৃতা না দেন ততক্ষণ পর্যন্ত সবাইকে, সকল পক্ষকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছে। তো ন্যাচারালি বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষ এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আইনজীবী হয়েও আমরা তো বুঝতে পেরে গিয়েছি যে সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে একটা ব্যবস্থা নিচ্ছে। তো সুতরাং যে সেনাপ্রধান 5 তারিখে শেখ হাসিনার নির্দেশ মতো কত হাজার হাজার ছাত্র জনতা মারা যেত, কত রক্ত ঝরত, সেইটা করার পর শেখ হাসিনা কয়দিন টিকত, কিন্তু সেইটা না বলে ওই 5 তারিখের পরীক্ষায় তো বর্তমান সেনাপ্রধান এবং সেনাবাহিনী তারা তো প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। এবং তার আগে 2রা অগাস্টে যে শনিবারে উনি দরবার করলেন, সেখানে তো সমস্ত তরুণ সেনা অফিসাররা একেবারে সিদ্ধান্ত আকারে বলল যে আমরা জনগণের বিরুদ্ধে আর গুলি করব না। তো সুতরাং এই সবাইকে সন্দেহ করা, সব বিষয় ষড়যন্ত্র খোঁজা, এটাও একটা আওয়ামী লীগের রোগের লক্ষণ। এইটা না করে সেনাপ্রধান তো তার ভূমিকা 5 তারিখে দেখিয়েছেন এবং একটা অত্যন্ত জনপ্রিয় এবং বুদ্ধিমান এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্বের সমর্থন পুষ্ট সাহসী একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আমি আমার পূর্ববর্তী প্রথম বক্তা আমার অগ্রজ সোলেমান চৌধুরী সাহেবের সঙ্গে একমত যে এইটা অন্তর্বর্তী সরকারও না, যে যেভাবে বলেন কেয়ারটেকার তো নাই। এটা হচ্ছে একটা জনসম্মতির ভিত্তিতে গড়ে ওঠা শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে মেরামত করার একটি বিপ্লবী সরকার। এখানে হাবিব ভাই থাকলে ভালো হতো। আওয়ামী লীগকে নির্বাচনে আসা না আসা তো অনেক পরের শব্দ, কিন্তু আমরা যেন এইটার লক্ষ্য না করি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল নানাবিধ বাজারে অভিযোগ শুনি যে অভিযোগের ভিত্তি বিভিন্ন গিফটের বিনিময়ে অনেক আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে। আজকে আমার প্রশ্ন, কেন বসুন্ধরা গ্রুপ এখনো কোনো আইনের আওতায় না? কি এক সিআইডি কি তদন্ত হয়েছে, এটা কোনো ব্যাপার? যে আনভিরের বিরুদ্ধে মুনিয়া হত্যা মামলা রয়ে গেছে, আবার হাইকোর্ট ডিভিশন রিভাইভ করেছে আপিলে। আর রাষ্ট্রপতির ব্যাপারে আমি সোলেমান চৌধুরী সাহেবের সঙ্গে একমত যে যতক্ষণ রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে, আর এমনিও আমাদের যে সাংবিধানিক কাঠামো, তাতে তো আর রাষ্ট্রপতির কি এমন ফাংশন থাকে? রাষ্ট্রপতি যদি কোনো অ্যাক্ট বা অর্ডিন্যান্স না করে, দ্বিতীয়বার পাঠাবে, তাও যদি না করে সরকার এমনি পাশ করতে পারে। ওই যে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত শাহাবুদ্দিন সাহেব বলেছিল 91-এর ওই যে সংসদীয় গণতন্ত্রে ফিরার অ্যামেন্ডমেন্টের পর যে এর আর মাজার জিয়ারত করা আর মিলাদ করা ছাড়া রাষ্ট্রপতির কোনো কিছু নেই। তো সুতরাং আমরা হঠাৎ রাষ্ট্রপতিকে নিয়ে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। ইস্যু বরং অন্যগুলো আছে। অন্যগুলো হচ্ছে যে 1 মাস পার হয়েছে, আমরা সংস্কারের দিকে কতটুকু এগিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের পুরাতন চরিত্র বদলাচ্ছে কিনা, আমরা কিন্তু সেইটা দুঃখজনকভাবে দেখছি না। বিশেষ করে বড় রাজনৈতিক দল যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে বসে
অনেক কষ্ট করে বহিষ্কারের পর বহিষ্কার করছেন। এমনকি প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য এবং একজন যুগ্ম মহাসচিব, যিনি ডাকসুর সাবেক জিএসও ছিলেন, আমরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আন্দোলন করি, উনিও তখন আমাদের একজন নেতা, তো তাকেও শোকজ করেছে। এটিও একটি পজিটিভ সংস্কার বিএনপির দিক থেকে আমরা দেখছি। কিন্তু নেতাকর্মীদেরও সেলফ রেস্ট্রেইন করতে হবে। যেখানে 24-এর 7 জানুয়ারি নির্বাচন হওয়ার পরে মানুষ ভেবেই নিয়েছিল যে কয়েক বছর তো হাসিনাই তার ফ্যাসিবাদ চালাবে, সেইখানে আমাদের ছাত্র জনতা এক একজন আবু সাইদ হয়ে বুক পেতে দিয়ে মুগ্ধ, অসংখ্য ছেলে মেয়ে জীবন দিয়ে যে দ্রুত হাসিনার পতন হলো। এখন সিস্টেমগুলো সংস্কার না করে আপনি আবারও নির্বাচন খেলা খেললে দেশের কি অবস্থা হবে জনগণই মত দিচ্ছে। তো সুতরাং আজকে আপনি একটা জিনিস আমাদের মিলন ভাই মনে থাকবে, হাবিব ভাই থাকলে ভালো হতো, সোলেমান সাহেব আছেন নিশ্চয়ই, আমি এটা এরকম দেখিনি। 72-71 মুক্তিযুদ্ধের পর 72-এর মুক্তিযোদ্ধারা এসে 6 মাস শেখ মুজিব মিলিশিয়া ক্যাম্প গঠন করেছিল। সিরাজুল আলম খানরা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের প্রশাসনে যুক্তর কথা বলল, বিতর্ক হলো, শেখ মুজিব বললেন যে যার প্রফেশনে ফিরে যাও, মিলিশিয়া ক্যাম্প বন্ধ হয়ে গেল এবং পাকিস্তানি স্টাইলি প্রশাসন সবকিছু চলল। পরিণতি আমরা বাকশাল দেখলাম। শোনেন, 90-এর গণঅভ্যুত্থানে হাবিব ভাইরা গণঅভ্যুত্থানের পর শাহাবুদ্দিন ক্ষমতায় আসলো, শাহাবুদ্দিন সাহেবরা বলল যার যার ছাত্ররা ফিরে যাও। 90-এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্য 10 দফা দাবি দিয়েছিল, আমার কাছে নাই, পুরাতন ফাইলে থাকতে পারে আমার কলেজ জীবনে। সেই 10 দফা যদি মানত দুই বড় দল, হাবিব ভাইয়ের দল এবং আওয়ামী লীগ, যারা পরবর্তীতে এরশাদকে নিয়ে সরকার গঠন করেছে, এরশাদকে নিয়ে জোট করেছে, তো তাহলে দেশের আজকে এই অবস্থা হতো না। কিন্তু সেদিন আমাদের ছাত্র নেতারাও, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারাও 10 দফা ভুলে গিয়ে বিভিন্ন দল থেকে এমপি মনোনয়ন নিল, কেউ পেল কেউ পেল না, কেউ জিতলো কেউ জিতলো না, ডামাডোলে হারিয়ে গেল। কিন্তু এইবার আমি পজিটিভ দেখছি যে এই যে জুলাই 36 আন্দোলনের নেতারা গতকালও সারা ঢাকা কাঁপিয়েছে এবং তারা আপনার ভিজিল্যান্টের মতো ভূমিকা পালন করছে, যে জনগণের রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার না করে শুধু পালা বদলের জন্য মানুষ রক্ত দেয়নি, শুধু এক দল থেকে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য এই মানুষ রক্ত দেয়নি। কাজে রাজনৈতিক দলগুলো, যেরকম বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবার ইউনূস সাহেবের সঙ্গে বৈঠক করে যেরকম বলেছিলেন আগে বিচার পরে নির্বাচন, আমি মনে করি জনগণের সেন্টিমেন্ট হচ্ছে এইটা, আগে বিচার। বিচার মানে মেটাফর অর্থে, অর্থাৎ সংস্কার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে গণহত্যার দায় বিচার করা, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে তাদের বিচার করা, এবং এই যে গণহারে 300-400 লোক কানাডায় যে আছে তাকেও খুনের আসামি করা, এগুলো পরে হাস্যকর হয়ে যাবে। এগুলো এখনই উচিত এই বিপ্লবী সরকারের মনোযোগ দেওয়া। এবং ইউনূস সাহেব, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা সেদিন বলেছে যে আমরাও খেয়াল রাখছি। আর আপনি যেটা বললেন রাষ্ট্রপতি তো গেল, রাষ্ট্রপতির এটা নিয়ে আমি কোনো জায়গায় কোনো কিছু দেখিনি, উনি কোথাও কোনো দ্বিমত করেছেন এখানে। আমার বিশ্বাস যে সোলেমান সাহেব শুনছেন, আমি এখানে প্রশাসনিক সংস্কারে একেবারে ম্যান টু ম্যান চেঞ্জের স্টাইলটা কেমন হবে এটা আমার বলার চাইতে, উনি যেহেতু সর্বোচ্চ সচিব ছিলেন, অভিজ্ঞ মানুষ, উনি বললে পরবর্তী ফেজে, বা মিলন ভাইও মন্ত্রী ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ, ওনারা যে মানে আমরা প্রশাসন বা পুলিশের সংস্কার কি পুলিশের শেষ হাবিলদারকেও বদলাতে হবে কিনা, নাকি পুলিশের যারা দাগী আসামি তাদের গ্রেপ্তার করে বিচার এবং অন্যান্য এই সংস্কারগুলো খুব জটিল করতে হবে। আপনি বিচার বিভাগে যেটা বলছেন এইখানে আমাদের একটু হতাশা আছে, যেটা আমাদের বারের সভাপতি গত পরশু প্রেস কনফারেন্সে বলেছেন যে বিচার বিভাগের নিয়ে সংস্কার রহস্যজনকভাবে থেমে গেছে। আমি বারের সভাপতি জনাব মাহবুবউদ্দিন খোকনের এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত। যেমন ছাত্র জনতার দাবির মুখে আপিল বিভাগের 6 জন বিচারপতি, প্রধান বিচার, এটা বলে আমি শেষ করছি, প্রধান বিচারপতি
সহ পদত্যাগ করেছিলেন 10 তারিখ, এবং নতুন বিচারপতি সরাসরি প্রধান বিচারপতি হাইকোর্ট থেকে নিয়ে প্রধান আপিল বিভাগ চালু হয়েছে। আমরা আইনজীবীরা প্রথমে 50, পরে আরো অনেকে 55, 60, 30, 32 এরকম করে লিস্ট দিয়ে এখন সবগুলো লিস্ট মানে টালি করে দেখা গেছে যে 20 থেকে 25 জন একেবারে দলবাজ এবং সবচেয়ে বড় কথা দুর্নীতিবাজ, এবং যারা শেখ হাসিনা, শেখ তাপস, আনিসুল হকদের নির্দেশে বিচার কার্য করেছে। হাবিব ভাই আসলে আমি বলবো হাবিব ভাইয়ের কন্টেম্পটের বিচার কিভাবে হয়েছিল। আমরা হাবিব ভাইয়ের পক্ষে দাঁড়াতে গিয়ে আমাকেও কন্টেম্পটের আদেশ দিয়ে ফেলেছিল ওই হাইকোর্টের বিচারপতি। তো সুতরাং হাইকোর্টের সংস্কারটা একদম জরুরি। এইটা জনগণের জন্য বা বড় জরুরি এই সরকারের স্থিতিশীলতার জন্য। এই সরকার যাতে মানে স্থিরভাবে কাজ করতে পারে, সেইখানে যাতে ফ্যাসিস্টদের অনুগতরা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকতে পারে, যারা ডিসাইসিভ। ধরেন একটা হাবিলদার তো আর সরকার বদল করতে পারে না, আর যদি সুস্পষ্ট অভিযোগ থাকে সেটা আপনি বিচার করেন। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট বেঞ্চে যদি আপনি ফ্যাসিস্ট সরকারের অনুগত লোকদের রেখে দেন, যারা শেখ তাপসকে তোয়াজ করে বিচারপতি হননি, শুধু শেখ তাপসের নির্দেশে। আজকেও দেখলাম বিচারপতি এসকে সিনহা বলেছেন যে শেখ হাসিনা মামলা ঠিক করে দিতেন কোন মামলা কালকে হিয়ারিং হবে। সেই ধাঁচে অভ্যস্ত বিচারপতিদের রেখে আপনি কতটা সংস্কার করবেন, এটা এই সরকারের কল। এবং আমি বিশ্বাস করি সেদিনও আমাদের অনেক বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলো গিয়েছিল, গণফোরাম গিয়েছিল, সেখানে ডক্টর কামাল হোসেন সুব্রত চৌধুরীর এই প্রশ্ন করেছেন, এবং আমাদের সুযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে যে বিচার বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি নিশ্চয়ই ওনাদের প্ল্যান আছে, হয়তো জাতিসংঘ থেকে ওনারা উনি ফিরে এসে এটা হাত দেবে। আমরাও আমাদের দাবি অব্যাহত রাখছি সব সেক্টরে। আমরা যারা আছি, আমি একটা বলি শেষ করি, আমরা কিন্তু কারো কাছে আমাদের অধিকার বন্ধক দিলে, ঠিক যেরকম 72-এ বন্ধক দিয়েছিলাম শেখ মুজিবের কাছে, 91-তে বন্ধক দিয়েছিলাম নির্বাচিত সরকারের কাছে, এইবারও কারো কাছে অধিকার বন্ধক দিলে এই অধিকার লুট হয়ে যায়। কাজে আমাদের ভিজিল্যান্ট থাকতে হবে, বিচারাঙ্গনে, প্রশাসনে, পুলিশে, সাংবাদিকতায়, শিক্ষা বিভাগে, সব জায়গায় এই সরকারকে সহযোগিতা, এই সরকারের কোনো দেরি হলে সেটিকে ধরিয়ে দেওয়া। কারণ এখন বিরোধী দল নাই, এখন আমরাই বিরোধী দল। সাংবাদিক শফিক রহমান সুন্দর বলেছে যে আমরাই বিরোধী দল, জনগণই বিরোধী দল, আপনাদের কোনো ত্রুটি হলে সেটা ধরিয়ে দেওয়া। গণতন্ত্রে কাউকে আনফেটার্ড পাওয়ার দিলে সেই পাওয়ার সবসময় সঠিক চর্চা হয় না। আর আমি আরেকটা অনুরোধ করব হাবিব ভাইয়ের মাধ্যমে, শুনছেন কিনা জানি না, বিএনপির সংস্কারটা আরো জরুরি করেন। ক্ষমতায় যাওয়াই একমাত্র রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত। যে অপ্রিয় কাজগুলো আপনারা ক্ষমতায় গিয়ে হয়তো করতে পারবেন না জনগণের ভোটে, বা এখনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপির আইনজীবী সংগঠন গত 1 মাসে বিচার বিভাগের সংস্কার নিয়ে একটিবারও কোনো শব্দ উচ্চারণ করেনি। তো সুতরাং এই সরকারকে অপ্রিয় কাজগুলো করতে দেন, সোলেমান ভাইদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে দেন, সারোয়ার ভাই, আমরা সহ সবাই মিলে। এবং সবচেয়ে আমি শেষ করছি, সবচেয়ে আস্থার কথা হচ্ছে 90 বা 72-এর মতো আমাদের এবারকার সাহসী যোদ্ধারা মাঠ ছেড়ে দেয়নি। কাজে এটা সবাই সতর্ক থাকবেন। আমাদের শহীদদের উত্তরসূরিরা মাঠে অত্যন্ত্র প্রহরীর মতো আছে, আমরাও চাই তারা থাকুক। ধন্যবাদ।